ঢাকায় 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শেষ হচ্ছে আজ। সমাপনী দিনের সকাল থেকে অ্যাপারেল ও টেক্সটাইল এবং ডিজিটাল ইকোনমি নিয়ে আলাদা সেমিনার চলছে, যেখানে উপস্থিত আছেন দেশি বিদেশি উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে দেশি বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে। দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের সাথে বিনিয়োগ চুক্তিও করেছে বিদেশি অনেক প্রতিষ্ঠান। এছাড়া এই বিনিয়োগ সম্মেলনে নতুন কর্মসংস্থানের পথ খুলেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার এ নিয়ে আলোচনা করতে রাজধানী ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তিটা আসলে কি, এবং দেশের বাণিজ্য ও অর্থনীতিকে এগিয়ে নিতে এই সম্মেলন আসলে কি ধরনের ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? আমি মনে করি যে এই সময় আসলে এরকম একটা বিনিয়োগ সম্মেলন হওয়াটা বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। আসলে দেশে একটা বিনিয়োগ খরা চলছে, মানে দেশি এবং বিদেশি বিনিয়োগ দুটো জায়গাতে কিন্তু কেমন যেন একটা হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এর মধ্যে এই যে বিনিয়োগ সম্মেলন হলো, তো সেখানে 50টারও বেশি দেশ থেকে আসলে বিনিয়োগকারীরা এসেছেন। পৃথিবীর শীর্ষ অনেক উৎপাদনকারী মাল্টি ন্যাশনালস তারা কিন্তু এসছে, তাদের প্রতিনিধিরা এসছেন। এবং এখানে কিন্তু একটা বড় রকমের যে গ্যাদারিং হলো, তো সেটার মধ্যে অনেক তরুণ উদ্যোক্তা কিন্তু আছেন, এবং বাংলাদেশ থেকে কিন্তু তরুণ উদ্যোক্তারা বিভিন্ন রকমের সাইডলাইন মিটিংয়ে তারা পার্টিসিপেট করেছেন, মেইন মিটিংয়ে ছিলেন, এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি জানতে যাচ্ছেন যে কি কি সুযোগ সুবিধা রয়েছে তাদের জন্য। তো এই যে পার্টিসিপেশনের দিক থেকে, আগ্রহের দিক থেকে একটা বড় জায়গা তৈরি হয়েছে, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে গভর্নমেন্টের যে কমিটমেন্টগুলো, সেগুলো কিন্তু এখন আসছে, যে গভর্নমেন্ট যে আসলে কমিটেড, সেখানে বিডা, তারপরে স্পেশাল ইকোনমিক জোন অথরিটি, তারাও কিন্তু খুব ইন্টারেস্টেড এবং হোস্ট করতে। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রাণ চাঞ্চল্য ফিরে আসছে। আর বিনিয়োগের যে কমিটমেন্টগুলো, সেগুলো অতটা এই মুহূর্তে বেশি না দেখালেও আমি মনে করি যে ইতিমধ্যে কিছু সম্ভাবনা তৈরি হয়েছে। যেমন যে চীন থেকে কিন্তু প্রায় 100টা কোম্পানি, সেখানকার তাদের যে প্রতিনিধি, তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটাতে তারা আগ্রহ ব্যক্ত করেছেন। আমি মনে করি যে 100 নয়, আগামী দিনগুলোতে অন্তত 1000 বিনিয়োগকারী চীন থেকে বাংলাদেশে আসবেন, যেহেতু চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা বাণিজ্য বিরোধ হয়েছে। আর একটা আমি বলবো যে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তারা কিন্তু আগ্রহ দেখিয়েছে, এবং ভবিষ্যতে $1 বিলিয়ন বিনিয়োগ করবে। এবং একই সঙ্গে যে মাননীয় প্রধান উপদেষ্টা তা এবং এই যে বিডার চেয়ারম্যান, তারা কিন্তু এই প্রতি মাসের 10 তারিখে তারা চাইনিজ এবং যে কোরিয়ান ইনভেস্টর, তাদের সাথে কথা বলবেন, তাদের কথা শুনবেন যে তারা কি চায়, কি কি সমস্যা বোধ করছেন। এবং এটাকে কেন্দ্র করে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে তাদের বিশ্লেষণটা দেখাচ্ছে। তো এগুলোই সবচেয়ে ইতিবাচক, যে যেহেতু বিদেশি কোম্পানিগুলো আছে আমাদের সাথে, এবং একই সঙ্গে যে ইউরোপিয়ান ইউনিয়ন, বিশ্ব ব্যাংক, তারপর যুক্তরাজ্য সরকার, তারা কিন্তু সহযোগিতা করছে এটাতে। তা আমি মনে করি যে এই একটা অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে, যে বাংলাদেশে যাতে বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ আরো আকর্ষিত হয়। তো এই কারণেই আমি মনে করি যে বিনিয়োগ সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজে অংশগ্রহণ করেছি সেখানে, এবং আমি দেখেছি মানুষের যে উৎসাহ উদ্দীপনা। তো আমি মনে করি যে এটা একটা মোমেন্টাম তৈরি করেছে, যেটাকে সামনে এগিয়ে নিতে হবে। জি ডক্টর কবির, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার, এবং উপদেষ্টা বলেছেন যে বড় কোনো সমস্যা হবে না এতে। প্রকৃতপক্ষে পণ্য রপ্তানিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কিনা? হ্যাঁ, কিছুটা বিঘ্ন তৈরি হয়েছে ইতিমধ্যেই, কিন্তু যারা রপ্তানিকারক তারা কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন যে তাদের খরচ বেড়ে যাবে এখন, এবং একই সঙ্গে যে সময়টা বেশি লাগবে। যেটা হতো যে তৃতীয় দেশ মানে কিন্তু শুধুমাত্র নেপাল, ভুটান নয়, বা মিয়ানমার নয়, এদের মধ্যে কিন্তু স্থল যে যে পরিবহন, সেটার মাধ্যমে করছিলাম আমরা। কিন্তু একই সঙ্গে কিন্তু এই যে যে বন্দরগুলো আছে, মানে যে ড্রাই পোর্ট এবং এয়ারপোর্ট, দুটো কিন্তু ব্যবহার করছি আমরা। এই যে ভারতের বিভিন্ন বন্দরগুলো, বিশেষ করে যে যেমন দিল্লি পোর্ট হচ্ছে কলকাতা থেকে আমরা করছি। তো এখন ওই জায়গাগুলো কিন্তু দেখা যাবে যে আমরা এখন আর ব্যবহার করতে পারবো না, এই যেহেতু ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হয়েছে। তো যার ফলে আমাদের নিজস্ব উদ্যোগে এখন এই ব্যবস্থাগুলো করে নিতে হবে। তার কারণ তাদের উপরে লোডটা নাকি বেশি পড়ছে বলে তারা বলছেন। হয়তো এর পিছনে কোনো জিও পলিটিক্যাল গেম থাকতে পারে, কিন্তু সেটা তো আমরা জানি না। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে যেহেতু এবার সুবিধাটা বাতিল করা হয়েছে, তো সুতরাং নেপাল, ভুটান, মিয়ানমার থেকে শুরু করে পৃথিবীর অন্য কোনো তৃতীয় দেশ, প্রত্যেকটা জায়গাতে এখন আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে এই পুরো ব্যবস্থাটা করে নিতে হবে, যাতে করে আমরা ওই দেশগুলিতে এক্সপোর্ট করতে পারি। ভারত থেকে হলে ভালো হতো, খরচটা কমতো, সময়টা কম লাগতো। তো কিন্তু এখন যেহেতু তারা বাতিল করে দিয়েছে, তো সুতরাং সাময়িকভাবে আমাদের আসলে নিজস্ব উদ্যোগে নিতে হবে, ব্যবস্থা করতে হবে, কিন্তু এর পাশাপাশি ভারতের সাথে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে যে জি আসলে ডক্টর তারা কবির, কেন আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশি পণ্যে আরোপ করা বাড়তি শুল্ক 3 মাসের জন্য যুক্তরাষ্ট্র স্থগিত করেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যেটা অত্যন্ত ইতিবাচক, এবং সারা পৃথিবীর জন্য যেহেতু একই তারা সিদ্ধান্ত নিয়েছে, এবং শুধুমাত্র চীন ছাড়া। তো সুতরাং এখন কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে। আগে যখন আমরা ভয় করছিলাম যে বাংলাদেশে 37%, ভারতে 26%, তো যার ফলে বাংলাদেশ থেকে অর্ডার চলে যাবে, ভারতের বিনিয়োগ ভারতে চলে যাবে, কিন্তু এখন সেই ভয়টা নেই।
আর আরেকটা বিষয় হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তাদের চিঠিতে উল্লেখ করেছেন পরিষ্কারভাবে যে 3 মাসের জন্য সময় চেয়েছেন, এবং একই সঙ্গে কিছু কিছু অফার কিন্তু করেছেন যে আমরা তাদের কাছ থেকে পণ্য আমদানি বাড়াবো এবং একই সঙ্গে যে নন ট্যারিফ ব্যারিয়ার সেটাও কমাবো। তো এই সব মিলিয়ে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে। এখন আমাদের আসলে প্রস্তুতি নিতে হবে যে তাদেরকে আমরা যে কমিটমেন্টগুলো করেছি তো সেইগুলো আসলে কিভাবে রিয়েলাইজ করতে পারি, যে হয়তো ট্যারিফ কমানো এবং একই সঙ্গে নন ট্যারিফ ব্যারিয়ার এগুলো অ্যাড্রেস করা। আমি মনে করি যে একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে, এখন আমাদের আলাপ আলোচনা এগিয়ে নিতে হবে যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে পারি, তাদের ওখান থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি এবং তাদের দেশে যাতে আমরা বিনিয়োগ করতে পারি এবং রপ্তানি বাড়াতে পারি। জি ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।